শিল্পী তো তৈরি যুগে যুগে একবার হয় না, শত বর্ষে একবার শিল্পী হয়। সে শিল্পী ফরিদা পারভীন ছিলেন। একটা ফ্রম দ্য বিগিনিং ওনার জীবনে মানে শুধু মানে যে বাধা বাধা বাধা, উনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। লালনের আখড়া থেকে যে সমস্ত শিল্পীরা আসছে বা সব যারা এসছে, মা আম্মা বললে আর কোনো কথা নেই, তাদেরকে উনি সেইভাবে দেখতেন, করতেন ওনার জন্য। উনি দুহাত ভরে করতেন। উনি সম্রাজ্ঞীর মতন ছিলেন। আসলে একটু কঠিন প্রশ্ন হয়ে গেল না? আছি, আল্লাহ পাক যেভাবে রাখছেন সেভাবে আছি। তার শূন্যতা এখন কিভাবে অনুভব করেন? শূন্যতা তো অনুভব করি না, সারাক্ষণই তো আমার কাছেই আছে, আমার ভিতরে আছে। আমার অসীম পাখির সমস্ত প্রত্যেকটা ইট কাঠ জানালা ফ্রেম সব কিছু তার ভিতরে। দীর্ঘ পথ চলা তার সাথে, দীর্ঘ এই পথ চলায় তার স্বভাব স্মৃতি, এমন কোনো স্মৃতি আছে যে এখন আপনার সবসময় উঠতে বসতে? হাজার 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 লক্ষ কোটি কোটি স্মৃতি। একটা বিশেষ স্মৃতি যেগুলো হচ্ছে আমাদেরকে বললে দর্শকরা দেখে এই কথাটা শুনলে দর্শক অনুধাবন করতে পারবে তার। তিনি একজন আদর্শ মানুষ বলতে যেটা বোঝায়, আদর্শ মানুষ, আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ কন্যা বা আদর্শ শিক্ষক, আদর্শ শিল্পী আমি বলছি না, আদর্শ মানুষ যেটাকে বলে, পরিপূর্ণ একটা মানুষ, সেটা উনি ছিলেন পরিপূর্ণ মানুষ। যদি বলেন কীরকম, একটা মানুষ রূপে মানুষ হতে গেলে যা যা গুণাবলী দরকার প্রত্যেকটা গুণাবলী ওনার ভিতরে ছিল। এবং আমি মনে করি ফরিদা পারভীন এত বড় একজন মাপের মানুষ, তিনি এককভাবে কারো স্ত্রী, এককভাবে কারো মা, এককভাবে কারো বড় শিল্পী বোন, এইগুলো থেকে অনেক বেড়ে চলে গেছিলেন। উনি বেরিয়ে একটা আখড়ার গানকে, একটা ফকিরের গানকে মানে একটা অঞ্চলের থেকে বের করে এনে নাগরিক সমাজে, সুধী সমাজে, বড় লোকদের ড্রয়িং রুমে, সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেয়া, শত বর্ষেও আর একবার এই মানুষটা আসবে কিনা। আমার এত বড় শিল্পী, শত বর্ষে এত বড় মানে যে তার ত্যাগ, তার যে সুরের প্রতি, তার যে লালন সঙ্গীতের প্রতি, শুধু লালন না, তিনি যে যে গান গেয়েছেন, আধুনিক গান গেয়েছেন, উনি দেশের গান গেয়েছেন, উনি নজরুলের গান গেয়েছেন, উনি একেবারে লোকধারার গান গেয়েছেন, উনি যা গেয়েছেন প্রত্যেকটা গানই একটা মাইল ফলকের মতন। এবং সব গানগুলো এদেশের সুধী সমাজ, সারা পৃথিবীর মানুষ ওইভাবে গ্রহণ করেছে। কিন্তু বিশেষত লালনের গানকে একটা একটা সঙ্গীতের রূপ দেওয়া, একটা গীতিতে রূপ দেওয়া, মানে একটা ফকিরের আখড়ার একটা গান, সেই গানকে এনে, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আজকে আমরা বলছি, তারা তো ইস্টাবলিশড একটা ব্যাপার, বহুত হাজার হাজার মানুষ, শিল্পী ভারতবর্ষ বা বাংলাদেশে আছে। কিন্তু একজন লালন ফকিরকে এককভাবে ফরিদা পারভীন সারা বিশ্ব দরবারে তুলে ধরছে। এটা একটা বিরাট ব্যাপার, অনন্য একটা উদাহরণ। বাংলা কথা যেখানে মানুষ বোঝে না, মানে বাংলা ভাষাভাষীর ভিতরে যারা আছেন সারা পৃথিবীতে 30-32 কোটি বা আমি 40 কোটি বা 50 কোটি যদি বাঙালি থেকে থাকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং সারা পৃথিবীতে ছড়ায় ছিটিয়ে যেখানে, তারা হয়তো বাংলা কথাটা বুঝবেন। কিন্তু বাংলা কথা যারা বোঝেন না তারা কি করবেন? তারাও বুঝতেছে তার কথা। তা না হলে আজকে লালন ফকিরকে ইউনেস্কো জরিপে শ্রেষ্ঠ ভাব সঙ্গীতের শিরোমণি বলা হচ্ছে, ভাব জগতের ওই যে সেটি, সেই জায়গাটা নিয়ে গেলটা কি? সেই জায়গাটা নিয়ে গেল তো ফরিদা পারভীন, গাজী আব্দুল হাকিম। গাজী আব্দুল হাকিমের বাঁশি একটা যন্ত্র, এমন একটা ব্যাপার, এটা একটা ইউনিভার্সাল একটা ব্যাপার, সারা পৃথিবীর মানুষটা বোঝে। ওই যে বললাম দুইয়ের মধ্যে এক হয়ে গেছে, দুই এখন এক হয়ে গেছে। আগে দুইজন বাঁশি, এটা ছিল দুইজন বাস্তব। এখন এককভাবে ফরিদা পারভীন ওই বাঁশির মধ্যে, ফরিদা পারভীন সুরের মধ্যে চলে এসছে, একজনের কাছে চলে এসছে। তো সেটা
একটা অনন্য সাধারণ একটা ব্যাপার। এবং এটা আমি একবার ভাবছিলাম যে হয়তো বা বাঁচবে না, হয়তো বা, তো তার কিছু শহীদ লোক আছে এবং সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর, উনি যেখানে যেখানে গেছেন সমস্ত সব মানুষগুলো আমাকে শুধু একটা কথা বল, আজকে 2 মাস 16 দিন হলো। এই 2 মাস 16 দিন আমার কাছে কত বছর, কত যুগের মতন মনে হয়, আমি বুঝতে পারবো না। তো শিল্পী তো তৈরি যুগে যুগে একবার হয় না, শত বর্ষে একবার শিল্পী হয়। সে শিল্পী ফরিদা পারভীন ছিলেন। আপনি ভারতবর্ষে বা অন্য পাকিস্তানে বা আমাদের এই সাবকন্টিনেন্টে অনেকেই চেষ্টা করেছে দ্বৈতভাবে সঙ্গীত মানে গান, কণ্ঠ এবং যন্ত্র সঙ্গীত মানে যে দিয়ে একটা যুগলবন্দি তৈরি করার চেষ্টা করেছে। সেটা বহুজনে করেছে, বড় বড় উস্তাদরা করেছেন, সুচিত্রা মিত্র করেছেন, আমজাদ আলী খান করেছেন, এরকম অনেক ইন্ডিয়া, পাকিস্তান, ভারতবর্ষে মিলিয়ে বাংলাদেশেও করার চেষ্টা করেছে অনেক। আমরা একবার ডেট্রয়েটে একটা প্রোগ্রামে গেছি, সেখানে এর আগেও আমাদের সঙ্গে আমরা আমেরিকাতে, কেন্টাকিতে, নিউ জার্সিতে, নিউ ইয়র্কে অনেকগুলো অনুষ্ঠান করছি। পণ্ডিত অজয় চক্রবর্তী ছিল সেখানে, জোজো, আরও অনেকেই আছে, বড় বড় শিল্পীরা ছিল। তো সেখানে বলছে, অজয় চক্রবর্তী বলছে যে গাজিদা এবং দিদি এরা একটা আলাদা পৃথিবী তৈরি করে ফেলেছে যেখানে আমরা প্রবেশ করতে পারবো না। ডেট্রয়েটে সেখানে পণ্ডিত ওস্তাদ আমজাদ আলী খান, বিক্রম ঘোষ তবলায়, তারপরে ওস্তাদ রশিদ খান, তারপরে এরাও মানে যে সবাই সবাই ছিল বড় বড়। আমাদের প্রোগ্রামের পরে শুধু একটা কথা বলছে, এটা কখনো রেওয়াজ টেওয়াজ করে হবে না, এটা ওরা একটা আলাদা পৃথিবী তৈরি করে ফেলেছে যে পৃথিবীতে আমাদের প্রবেশের অধিকার নেই। উনি যখন জাপানে ফুকুওকা অ্যাওয়ার্ড পান, এশিয়ার নোবেল বলে খ্যাত, সেটা যখন উনি করেন 2008 সালে পান, সে যে রাজকীয়, সে যে অতিথি হিসেবে আমাদের নিয়ে গেছে, রাজা রানী আমাদের সাথে যখন দেখা করলেন, একটা অন্ধকার, আমার মনে আছে ভালো করে, যে বলছে ওর ভাষা বোঝার দরকার নেই, আমার কথা বলছে যে ওনার বাঁশি আমার বোঝার দরকার নেই, ওনার বাঁশির সুরে ধানের ক্ষেতের কথা বলছে রাজা নিজে। তারপরে যখন অনুষ্ঠানটা হলো, ফুকুওকা অ্যাওয়ার্ড একটার কথা বলছে, উনি বলছেন একটা অ্যাওয়ার্ডও হলো কেন, অ্যাওয়ার্ড তো হবে 2টা। এটা রাজার কথা, আমার কথা না। তো এই যে মানে যে সারা পৃথিবী জুড়ে এই যে আমাদের যে অবস্থানটা ছিল, সেই অবস্থান থেকে আমরা এখন একক হয়ে গেছি। এইটা আমার অনেক কষ্টের ব্যাপার, তো অবশ্যই কষ্টের ব্যাপার এটা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হাসপাতালে। তার আগে তো কথা বলার মতন অবস্থায় ছিল না। তার আগে মানে মৃত্যুর শেষবার আপনার সাথে কি কথা হয়েছিল ওনার সাথে? একদম স্মৃতিতে মনে পড়ে যে শেষবার আপনার সাথে অনেক কথা হয়েছে, সে বলছে? সব কথাগুলো বলা যাবে না, আচ্ছা, সব কথা বলা যাবে না। এখানে আমার একটা ছাত্র আছে, সেখানে কি কোনো তার শেষ ইচ্ছার কথা আপনাকে বলে গেছে সবসময় কিনা? সবসময় বলে যে গেছে, এই সবসময় ইচ্ছাটা পূরণ করবেন আপনি, সেই ইচ্ছাটার কথাটা একটু বলবেন। তার ভিতরে একটা একাডেমি, তার একাডেমি তার অচিন পাখি শিশুদের কথা, তার অচিন পাখিটা কোনোভাবেই যেন বন্ধ না হয়, এটা বন্ধ আপনাকে না হয়। শেষবার বলে এটা তো সারাক্ষণই বলছে আমার নিজের প্রতি, সারাক্ষণ মানে যে বলতো, মানে যে ওই আতিককে বলতো, মানে যে আমার ছাত্রটা আতিককে বলতো, তোর বাবাকে দেখে রাখিস, তোর বাবাকে খাওয়াস। তার সাথে গণ্ডগোলটা কোনো দিন হতো না, শুধু খাওয়া নিয়ে এটা একটু গণ্ডগোল হতো, কষ্ট হতো। আপনারা জানেন করোনার পরে উনিও করোনা আক্রান্ত ছিল, আমিও করোনা আক্রান্ত ছিলাম। মানে যে উনি করোনার পরে উনি 1 বছরের বেশি সময় ধরে লোকজনকে খাওয়াইছে এবং 400-500 লোককে এভরিডে, মানে যে আগে তো এভরিডে খাওয়াতো, পরে সপ্তাহে 2 দিন শুক্র শনিবারে খাওয়াতেন। আর এখানে একটা এতিমখানা আছে, এতিমখানার বাচ্চাদের উনি খুব দেখাশোনা করতেন, পালতেন। আর উনি যা ইনকাম করতেন তার সিংহভাগ চলে যেত ওই এই অচিন পাখির বাচ্চাদের খাওয়াইয়ে, খুব আদর করত। তারপরে এমনি নর্মাল লোকজন যখন ওনার কাছে, যত শিল্পীরা আসছে, ওই লালনের আখড়া থেকে যে সমস্ত শিল্পীরা আসছে বা সব যারা
এসছে মা আম্মা বললে আর কোনো কথা নেই, তাদেরকে উনি সেইভাবে দেখতেন, করতেন ওনার জন্য। উনি দুহাত ভরে করতেন। উনি সম্রাজ্ঞীর মতন ছিলেন। প্রতিষ্ঠান মানে খুব নাজুক অবস্থায় চলছে, সেটা বললাম তো, যে আগে তো দুইজনে বাইরে যেতাম, দুইজনের একটা ইনকাম দিয়ে একটা পয়সা আমরা ধরে রাখতাম, সেটা দিয়ে চলতো। তো এখন তো আর সেটা হচ্ছে না। তো প্রায় প্রতি মাসে 55,000 60,000 টাকা লস আছে প্রত্যেক মাসে। কেননা 54-55,000 টাকা ওঠে, আর বাড়ি ভাড়া, তারপরে এটা বিভিন্ন রকম খরচ, তো একটা প্রতিষ্ঠানে খরচ আছে, লোকজন আসে। আমি জানি না, এটা জানি না আমি কিভাবে যাবে। আমি সবাইকে বলি, সরকারকে বলেছি, এদেশে তো বহু বিত্তবান মানুষ আছে, পৃষ্ঠপোষকতা দিতে হবে, না দিলে বন্ধ হয়ে যাবে। আর যদি বন্ধ হয়ে যায়, অচিন পাখি সঙ্গীত একাডেমি বন্ধ হলে সুর মরে যাবে। সুর মরে গেলে অসুরের জন্ম হবে। অসুর অশুভ শক্তির লক্ষণ। সুর আর অসুর একসাথে চলতে পারে না। আপনি যদি ছোট ছোট কোমলমতি বাচ্চাদের সুর না শেখান, আদব কায়দা না শেখান, খেলাধুলা না করান, তো ও সন্তান তো সুসন্তান হবে না। ও পরবর্তীতে মানে আদর্শ মানুষ হবে না। ও তো আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে না। ওরা তো কোমলমতি শিশু, বাচ্চা। ওদের সুর ভিতরে যদি সুর জ্ঞান থাকে, সে অসুর হবে না। সে কখনো অশুভ কাজ করতে পারবে না। সে কখনো মানুষকে আঘাত করতে পারবে না। সুর কখনো মানুষকে আঘাত করে না। তো আপনি দেখেন, যত যত দুনিয়ায় যত হয়েছে, যত মারামারি কাটাকাটি, কোনো শিল্পীতে কাউকে মারামারি কাটাকাটি করেছে নাকি? শিল্পীরা তো মারামারি কাটাকাটি করে না। লালন আর ফরিদা পারভীন তো একে অপরের পরিপূরক। লালন সাই যদি বেঁচে থাকে, ফরিদা পারভীন বেঁচে থাকবে। ফরিদা পারভীন যদি না বাঁচে, লালন ওই রকম বিকৃত হতে থাকবে। নজরুলের গান ওই রকম বিকৃত হয়েছে, কিন্তু 100 বছর পরে এসে আবার সেটাকে সঠিক সুরে নেওয়ার চেষ্টা হচ্ছে। তো লালনকে যতই আপনি অত্যাধুনিকতার ভিতর দিয়ে নিয়ে যেতে চান, লালন তার স্বকীয়তা নিজেই রক্ষা করবে। এটা নিয়ে কারো ভাবনার কিছু কারণ নেই। ও তার নিজস্ব গতিতে চলবে। আপনি যতই কিবোর্ডের ভিতর দিয়ে বাঁশি বাজান, বাঁশি তার নিজস্ব গতিতে চলবে, সুর তার নিজস্ব গতিতে চলবে। এটা আমি বিশ্বাস করি। অন্য কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তো বিশ্বাস করি। সুতরাং ফরিদা পারভীনকে বাঁচাই রাখতে হলে অচিন পাখি সঙ্গীত একাডেমি বাঁচাই রাখতে হবে। এবং ফরিদা পারভীনের যে ধারাটি আজকে বিশ্বময়, সেই ধারাটিকে বাদ দিয়ে নতুন ধারা যদি আপনি আনার চেষ্টা করেন, সেটা জনগণ গ্রহণ করবে না, বাংলার মানুষ গ্রহণ করবে না, বাংলা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ওরা মানে যে প্রচুর সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন, মানে যে তাকে ভালো করার জন্যে মেডিকেল বোর্ড বসাতে বলেছি, মেডিকেল বোর্ড বসাইছেন। তারপরে উন্নত চিকিৎসার জন্য আমি বিদেশে নেওয়ার কথা বলেছিলাম। হয়তো এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এটা কেউ ভাবেনি। আমি তো দীর্ঘদিন ইন্ডিয়াতে মানে যে দেখানো হতো পিয়ারলেসে, ডাক্তার সোরাল দেখতেন, ডাক্তার মণ্ডল দেখতেন, কিন্তু কখনো মানে যে এরকম হয়নি। হঠাৎ করে এরকম হয়ে গেল, এটা আমার জন্য খুব কষ্টের। আর সরকারকে আমি কোনো দোষ দেব না, কেননা তারা তো চেষ্টা করেছে এবং লাস্ট পর্যন্ত বলেছিল আপনি যেখানে কবরস্থ করতে চান, তার সমাধিস্থ করতে চান, সেখানে হবে। তা আমি বলেছিলাম বুদ্ধিজীবী গোরস্থানে। তো বুদ্ধিজীবী গোরস্থানে করলে এখানকার মানুষ সবাই যেতে পারত দেখতে। তো সেখানে হয়তো একটু সমস্যা ছিল, তো তার সন্তানদের হয়তো সমস্যা ছিল, মানে যে তার মা বাবার কবরের উপরে দিতে চাইছিল। আমি তাদের প্রতি সম্মান জানিয়ে দেখিয়ে আমি গভর্নমেন্টকে বলেছিলাম যে মানে যে তার ইয়েটা যেন শহীদ মিনারে নেওয়া হয় সর্বস্ত মানুষের জন্য, সেটা করেছে। আমি বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি মসজিদে তার জানাজার জন্য হয়, সেটা হয়েছে। আমি যেটা বলেছিলাম, শুধু একটাই হয়নি, একটাই আক্ষেপ আমার রয়ে গেল যে আজকে 2 মাস 16 দিন হয়ে গেছে আমি তার কবরটা দেখতে যেতে পারিনি এখনো।
মানে এই দিকে সামলাবো না ওই দিকে যাব। এখানে আমি বড় করে 40 হলো, তারপরে প্রতি শুক্রবার শনিবার করে তার 40 দিন পর্যন্ত এটা করা হয়েছে। আমরা একাডেমি বা আমি পার্সোনালি করেছি। সব মানুষরা, আমার ছাত্ররা সব যেতে পারতো। ছাত্রদের খুব ভালোবাসতো, আমার একাডেমির বাচ্চাদের, রচন পাখি বাচ্চাদের খুবই ভালোবাসতো। লাস্ট জীবনে আমাদের একাডেমির ছাত্ররাই চাইছিল যে আমাদের এই যে ওই যে রুমটা দেখে আসলেন ওই রুমে তাকে রাখার জন্য চেষ্টা করেছে বহু। যে কোনো কারণে হয়তো হয়নি, এটা আমারই ব্যর্থতা, আমি তার কারো ব্যর্থতা দেব না। তার কোনো ব্যর্থতা তো নেই। সে তো তখন মানে যে সে তো চাইছে আমি যেটা বলবো সেইটাই সে চাইছে। সরকারও বলছে যে মানে যে গাজী আব্দুল হাকিম যেটা বলবে, আপনি জানেন যে উনিও 21 পদক প্রাপ্ত, আমিও তো 21 পদক প্রাপ্ত। সুতরাং দুইজনের একটা স্থান, রাষ্ট্রমর্যাদাটা একটা আছেই। তাছাড়া আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। আমি বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন আজকে হলো ইলেকশন হলো, সেই ইলেকশনে আমি সভাপতি হলাম। আজকে 10-12 বছর থেকে আমি সভাপতি। আমি বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী সংস্থার সভাপতি, সেক্রেটারি জেনারেল ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন। তো এছাড়া বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এখন এই একাডেমিতে হালটা ধরতে হয়েছে আমাকে। এই কমিটি আমি আগে সেক্রেটারি ছিলাম, ফৈদা পারভিন সভাপতি ছিল, এখন ও নেই। আমার এক ছাত্র ও ক্যাশিয়ার ছিল, ওই এখন সেক্রেটারি, আর আমি সভাপতি। চেষ্টা করতেছি এটা চালানোর, কীভাবে চালাবো সেটা চেষ্টা করতেছি।